নমস্কার। গল্প বিলাসীর আজকের পর্বে আপনাদের স্বাগত। আমরা আজ কথা বলবো এমন একজন বাঙালি অভিনেতাকে নিয়ে যাকে আমরা অনেকেই চিনি, কিন্তু হয়তো তার পুরোটা জানি না। হ্যাঁ, আমাদের কাছে কিছু তথ্যসূত্র আছে, উইকিপিডিয়া, কিছু লেখালেখি। ঠিক, এগুলো থেকেই আমরা তার জীবন আর কাজ নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই। আমরা আজ যার কথা বলছি তিনি হলেন কামু মুখোপাধ্যায়। নামটা শুনলেই অনেকেরই হয়তো প্রথমে সোনার কেল্লার মন্দার বোসের কথা মনে পড়ে যায়, তাই না? একদম। ওই চরিত্রটা তো প্রায় কিংবদন্তি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা যখন এই সূত্রগুলো দেখছিলাম মনে হলো ওর শিল্পী জীবনের বিস্তারটা কিন্তু এর চেয়ে অনেকখানি বেশি। সেটাই, আজকের আলোচনাটা সেদিকেই নিয়ে যাওয়া যাক। ওর কাজের গুরুত্বপূর্ণ দিকগুলো আর বিশেষ করে সত্যজিৎ রায়ের সঙ্গে ওর যে সম্পর্কটা, সেটা একটু বোঝার চেষ্টা করা যেতে পারে। চলুন শুরু করা যাক। তো কামু মুখোপাধ্যায়ের জন্ম ছিল 1931 সালের 14 জুন ব্রিটিশ ভারতে, এখনকার বাংলাদেশের মাদারীপুরে। ও আচ্ছা, দেশভাগের আগের ঘটনা। হ্যাঁ, ওর বাবা বলরাম মুখোপাধ্যায় ছিলেন একজন হোমিওপ্যাথি ডাক্তার। দেশভাগের আগেই অবশ্য উনি বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন পড়াশোনা অ্যান্টালি একাডেমিতে। তার কলকাতাতেই বেড়ে ওঠা আর ছোটবেলা থেকেই অভিনয়ের দিকে ঝোঁক ছিল বলছেন। হ্যাঁ, সূত্রগুলো তাই বলছে, ছোট থেকেই অভিনয়ের নেশা। আসলে সেই সময়কার কলকাতা তো ছিল শিল্প সংস্কৃতি চর্চার একটা পীঠস্থান, তাই না? দেশভাগের ওই সময়টার আগে কলকাতায় আসাটা ওর শিল্পী হয়ে ওঠার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল নিশ্চয়ই। একদম, বলা যায় যে সঠিক পরিবেশটা পেয়েছিলেন উনি। আচ্ছা, ওর প্রথম ছবিতে অভিনয় কিন্তু 1959 সালে। ছবির নাম সোনার হরিণ। সোনার হরিণ, সে তো বেশ বিখ্যাত ছবি। ওখানে কারা কারা ছিলেন? হ্যাঁ, উত্তম কুমার, ছবি বিশ্বাস, ভানু বন্দ্যোপাধ্যায়, তাবড় তাবড় অভিনেতা। বাহ! আর উনি? আর উনি প্রথম ছবিতেই উত্তম কুমারের বিপরীতে ভিলেন, খলনায়কের ভূমিকায়। আরে, শুরুতেই একেবারে যাকে বলে ছক্কা হাঁকানো। বেশ ইন্টারেস্টিং তো। হ্যাঁ, শুরুটা বেশ জমজমাট। আর এরপরে সত্যজিৎ রায়ের সঙ্গে যোগাযোগটা তৈরি হয় এবং ওর 9টা ছবিতে কাজ করেছেন উনি। 9টা ছবি? এটা একটা বিরাট ব্যাপার, সত্যজিৎ রায়ের 9টা ছবিতে অভিনয় করা। হ্যাঁ, আর এই ছবিগুলোই কিন্তু ওকে বাঙালি দর্শকের কাছে খুব পরিচিত করে তোলে। রায়ের ছবিতে উনি নানা ধরনের চরিত্রে এসেছেন, কখনো বেশ সিরিয়াস, কখনো আবার খুব মজার। ঠিক, এখানেই ওর অভিনয়ের বৈচিত্র্যটা চোখে পড়ার মতো। দুটো চরিত্র তো খুব পরিচিত। সোনার কেল্লার মন্দার বোস, অবশ্যই 1974-এর সোনার কেল্লার মন্দার বোস, আর সন্দীপ রায়ের ফটিক চাঁদে হারুন আল রশিদ, 1983 সালের ছবি। হ্যাঁ হ্যাঁ, দুটো একেবারে ভিন্নধর্মী চরিত্র। মন্দার বোস যেরকম ধূর্ত, আবার খানিকটা কমিকও বটে। একদম, ওই যে রাজস্থানের মধ্যে লাল পাঞ্জাবি পরে একটা লোভী অথচ ভীতু চরিত্র, কি দারুণ ফুটিয়েছিলেন। ঠিক, আর ফটিক চাঁদের হারুন আল রশিদ, সেখানে আবার অন্যরকম একটা মেজাজ, কিছুটা শিশু সুলভ সারল্য, তার সাথে অ্যাডভেঞ্চারের নেশা। দুটো একেবারে আলাদা মেরুর চরিত্র, এটাই অভিনেতার রেঞ্জ প্রমাণ করে। আর জয় বাবা ফেলুনাথের কথা মনে আছে? 1979 সালের, ওই যে অর্জুন দ্য গ্রেট নাইফ থ্রোয়ার। ও হ্যাঁ, ওই ছুরি ছোড়ার দৃশ্যটা সাংঘাতিক। কয়েক মুহূর্তের জন্য পর্দায় আসা, কিন্তু কি ইম্প্যাক্ট! ওই চোখের চাহনি, ওই দাঁড়ানোর ভঙ্গি, একেবারে মনে গেঁথে যায়। সত্যি, এটা শুধু একটা দৃশ্য না, আমার মনে হয় এটা চরিত্রের গভীরে ঢোকার যে ক্ষমতা ওর ছিল, সেটার একটা দারুণ উদাহরণ। তা ঠিক, তবে এটা বলতেই হবে, সত্যজিৎ রায়ের ছবি ওকে জনপ্রিয়তা দিয়েছে ঠিকই, কিন্তু উনি তো শুধু সেখানেই থামে থাকেননি। না না, একেবারেই না। গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, অরবিন্দ মুখোপাধ্যায়, এদের ছবিতেও তো কাজ করেছেন। হ্যাঁ, যেমন ধরুন গৌতম ঘোষের পার 1984 সালের, বা বুদ্ধদেব দাশগুপ্তের ফেরা, আবার অরবিন্দ মুখোপাধ্যায়ের কমেডি ছবি মৌচাকেও তো ছিলেন। মৌচাকেও ছিলেন। এটা কিন্তু ওর অভিনেতা হিসেবে ভার্সাটিলিটি বা গ্রহণযোগ্যতা প্রমাণ করে। বিভিন্ন ধরনের পরিচালকের সঙ্গে বিভিন্ন ধরনের ঘরানার ছবিতে উনি কাজ করতে পারতেন, মানিয়ে নিতে পারতেন নিজেকে। একদম। আর শুধু সিনেমা তো নয়, মঞ্চেও উনি যথেষ্ট সফল ছিলেন। ও, মঞ্চেও কাজ করেছেন? হ্যাঁ, সূত্রগুলো বলছে বিষ, অনন্যা, মামাটি মানুষ, এই নাটকগুলোতে ওর অভিনয় নাকি খুব প্রশংসিত হয়েছিল। আচ্ছা, সিনেমার ব্যস্ততার মধ্যেও থিয়েটারটা ছাড়েননি?
মনে হয় না। আর মঞ্চের অভিজ্ঞতা তো অভিনেতাকে অন্যভাবে সমৃদ্ধ করে, তাই না? সে তো বটেই। দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ, সংলাপ ডেলিভারি, এগুলো নিশ্চয়ই ওর ফিল্মের অভিনয়ও সাহায্য করেছে। তা তো বটেই। ওর শেষ অভিনীত ছবি মুক্তি পেয়েছিল 1993 সালে। নাম ছিল অমর কাহিনী। আচ্ছা, 1993। তারপর? তারপর সম্ভবত শারীরিক অসুস্থতা কাবু করে ফেলেছিল ওকে। খুব দুঃখজনক। হ্যাঁ, 2003 সালের 6 ডিসেম্বর উনি মারা যান। 72 বছর বয়স হয়েছিল। কলকাতাতেই, নিজের বাড়িতে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছিলেন। কিন্তু কাজগুলো তো রয়ে গেছে। নায়ক, গুপি গাইন, বাঘা বাইন, হীরক রাজার দেশে, শাখা প্রশাখা, গুপি বাঘা ফিরে এলো, এসব ছবিতে ওর চরিত্রগুলো ভোলা মুশকিল। একেবারেই। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, কামু মুখোপাধ্যায় বাংলা সিনেমা আর থিয়েটারে নিজের একটা আলাদা জায়গা করে গেছেন। বিশেষ করে সত্যজিৎ রায়ের ছবিগুলোতে তার চরিত্রগুলো তো দর্শকদের মনে একেবারে গেঁথে আছে। হ্যাঁ, মন্দার বোসের মতো চরিত্রগুলো ওকে একটা পরিচিতি দিয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় ওন শিল্পী সত্তার পুরো ছবিটা পেতে গেলে হয়তো অন্যান্য ছবি বা মঞ্চের কাজগুলো আর একটু খুঁটিয়ে দেখা দরকার। ঠিক। মানে শুধু ওই আইকনিক চরিত্রগুলোর বাইরেও তার একটা বড় জগৎ ছিল। এখানেই একটা প্রশ্ন আসে বা একটা ভাবনার জায়গা তৈরি হয়। এই যে বিখ্যাত চরিত্রগুলো, ধরুন মন্দার বোস বা হারুন আল রশিদ, এগুলোর আড়ালে ওর যে কাজগুলো কম আলোচিত, সেগুলোকে যদি আমরা দেখি বা বিশ্লেষণ করি, হ্যাঁ, তাহলে কামু মুখোপাধ্যায়ের শিল্পী জীবনের আরও অন্য কোনো গভীর দিক বা অজানা কোনো স্তর বেরিয়ে আসতে পারে কিনা, এটা কিন্তু একটা ভাবার মতো বিষয়। সত্যিই তাই। এটা দর্শকদেরও ভাবনার জন্য রইল। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।